আজকের আলোচনার বিষয়বস্তু তিনটা। 1 নাম্বার ইঞ্জিন শহীদ, 2 নাম্বার শালা দুলাভাইয়ের টকশো। শালা দুলাভাইয়ের কি টকশো, এটা কি, এটা আলোচনা করি তাহলে বুঝবেন। আর 3 নাম্বার ডিন অ্যাক্টিভেশন প্রসেস। তো যাই হোক, চলেন আমরা আমাদের মূল আলোচনায় তাহলে ঢুকে যাই পয়েন্ট অনুযায়ী। তো প্রথম পয়েন্ট যেটা, মানে শুরুটাই করবো মানে আজকে মার্শাল্লাহ আমরা শুরুটাই করবো ইঞ্জিন সাবরে দিয়া। গতকালকে উনি একটা প্রোগ্রাম করছে, তাই না, একটা লাইভ প্রোগ্রাম করছে। তো আমরা তো ধরেন হেরে কিছু কইতে চাই না, হ্যাঁ এই ফ্রি হিট বল দেয়, তা আমরা তো ছক্কা মারমই, তাই না। তো চলেন আজকেও কয়েকটা ছক্কা টক্কা মারি। গতকালকের এই প্রোগ্রামের 8 মিনিট 55 সেকেন্ডে এই যে আমাদের শৈশব ইঞ্জিন শহীদ, উনি বলছে কি জানেন, উনি বলছে ওনারা যে লাইভ প্রোগ্রাম করে বা ওনারা যেই কার্যক্রমগুলা করে এইগুলা নাকি আমাদের জন্য কষ্টদায়ক। না 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 শৈশব, এটা আমাদের জন্য কষ্টদায়ক না, তো এটা আমাদের জন্য তো অত্যন্ত আনন্দদায়ক। কারণ আপনি এই ধরনের লাইভ প্রোগ্রামগুলা করেন দেখেই তো আপনি ফাউল করেন, আর আপনি এই ধরনের ফাউল করেন দেখেই তো আমরা আপনারে বাম্বু দেওয়ার সুযোগ পাই। তে আপনার এই ধরনের প্রোগ্রাম আমাদের জন্য কষ্টদায়ক না, তো এটা আমাদের চিত্তের বিনোদন, আমাদের অত্যন্ত আনন্দের বিষয়। আপনি এরকম প্রোগ্রাম করে যান, আমাদের কোনো আপত্তি নাই, এবং আমরা এটাতে মনে কষ্টও নেই না, আমরা বরং আরো খুশি। চালাই যান। তো চলেন কিছু শুরু হোক। বাম্বু আসেন, হালকা ডলা দেয় আজকে। হ্যাঁ শৈশব, আপনি এই কালকে লাইভ প্রোগ্রামের 8 মিনিট 22 সেকেন্ডে কইলেন আপনি নিজস্ব পরিকল্পনায় চলেন। কালকে লাইভ প্রোগ্রামের 8 মিনিট 22 সেকেন্ডে আপনি কি কইছেন, যে আপনি নিজস্ব পরিকল্পনায় চলেন। তো এর একটু আগেই 7 মিনিট 17 সেকেন্ডে আপনি আবার কইছেন আপনি রফিকুল আমিনের কনসার্নে চলেন। তাহলে আসলে সত্য কোনটা? আসলে সত্য হইল আপনি রফিকুল আমিনের কনসার্নে বা তার পরিকল্পনায় চলেন, কারণ নিজস্ব পরিকল্পনায় চলার যোগ্যতা এবং সামর্থ্য কোনোটাই আপনার নাই। বেকুবের আবার নিজস্ব পরিকল্পনা কি বলেন তো? আপনারা হইতেছেন চাঁদের মতো, তো এই চাঁদের মতো কথা শুনে আবার খুশি হইয়েন না যে উপমা দিছি চাঁদের মতো। কি কইতেছে আগে হইনা লন। আপনারা হইতেছেন চাঁদের মতো, চাঁদের যেরকম নিজস্ব কোনো আলো নাই, আপনাদের নিজস্ব কোনো যোগ্যতা নাই। এই জন্য আপনারা রফিকুল আমিনের আলোয় আলোকিত হইয়া চলতে চান এবং চলেনও। বুঝেন নাই? আপনারা রফিকুল আমিনের উপরে ভর করে চলেন, রফিকুল আমিনের সাইনবোর্ড ব্যবহার করে চলেন, হেরে বেচ্চা চলেন। রফিকুল আমিনের লুঙ্গির তল থেকে বের হয়ে গেলে আপনি করে কুত্তায়ও হুইঙ্গা দেখব না, বাইর হইয়া দেখেন পারলে। আবার নিজস্ব পরিকল্পনা, আমরা নিজস্ব পরিকল্পনায় চলি। ওরে বাটপার, নিজস্ব পরিকল্পনা আইতাছি একটু পরে, নিজস্ব পরিকল্পনা দেখাইতেছি। আপনারা হইলেন আগাছার আবার নিজস্ব পরিকল্পনা কি রে বাটপার? হ্যাঁ, নিজস্ব পরিকল্পনা চলেন। হেডম থাকলে আমগো মতো স্রোতের বিপরীতে দাঁড়াইয়া কথা বইলা দেখেন দেখি। এই যে আমরা স্রোতের বিপরীতে দাঁড়াইয়া রফিকুল আমিনের বিরুদ্ধে দাঁড়াই আমরা কথা বলতেছি, হেডম থাকলে এরকম স্রোতের বিপরীতে দাঁড়াইয়া কথা বলে একটা অবস্থান তৈরি করে দেখান দেখি। দেখি কোন বালের হেডম আছে। ওই যে কইলাম না, রফিকুল আমিনের লুঙ্গির তল থেকে বাইর হইলে, রফিকুল আমিনের সাইনবোর্ডের তল থেকে বাইর হইলে আপনার করে কুত্তায়ও হুঙ্গা দেখবো না। ওই যে একদম আপনাকে অবস্থা হয়েছে পুরা একদম পুরা আওয়ামী লীগের দালাল গুলার মতো। যেমন আওয়ামী লীগের যে দালাল যেগুলো আছে, এগুলো সবসময় বেচ্চা খেয়েছে কারে? শেখ মুজিব রে। আর বেচ্চা খেয়েছে কারে? শেখ হাসিনা রে। ওই কিছু হইলেই শেখ মুজিব, কিছু হইলেই শেখ হাসিনা। এই দুইটা ছাড়া এই আওয়ামী লীগের এই দালাল গুলার গত 15 বছরে কোনো বক্তব্য, কোনো কথা ছিল না। কারণ এই বেকুব অপদার্থ এগুলার কোনো নিজস্ব যোগ্যতা ছিল না, খালি মুজিব রে আর হাসিনা রে বেচ্চা খাইছে। তো আপনারা হয়েছেন এই ধরনের বেকুব এবং অপদার্থ, অযোগ্য। আপনারা খালি রফিকুল আমিন রে বেচ্চা এই এতদিন ধরে চলে আসছেন। কইলাম তো একটু আগে যেটা কইলাম, যে হেডম থাকলে আমগো মতো স্রোতের বিপরীতে দাঁড়ায়া কথা বইলা
সাহস থাকলে দেখান, একটা অবস্থান তৈরি করা পারলে দেখান। ওই চ্যাটের বালের যোগ্যতা তো আপনাকে নাই। এই কারণে কিছু হইলেই রফিকুল আমিন কথাই হইলে কিছু হইলে রফিকুল আমিন জিকির তোলেন। হ্যাঁ, তো চলেন একটু সামনে যাই, আপনার কিছু আলোচনা আরো বাকি আছে, অপেক্ষা করেন। আপনি যে কইলেন নিজস্ব পরিকল্পনায় চলেন, বালের নিজস্ব পরিকল্পনায় চলেন। আপনি যে রফিকুল আমিন এর পরিকল্পনায় চলেন, রফিকুল আমিনের নির্দেশনা ছাড়া আপনার ইঞ্জিনই তো খারাপ হয় না, আপনার ইঞ্জিনই তো রফিকুল আমিনের নির্দেশনা ছাড়া অ্যাক্টিভ হয় না। তা আপনি আবার নিজস্ব পরিকল্পনায় কি চলবেন মিয়া? রফিকুল আমিন আপনারে কি কইছে? কইছে কোষের টাকা উঠাইছেন। কইছে ডিডুকে অ্যাসোসিয়েটস করছেন। রফিকুল আমিন কইছে ডেস্টিনি 2000 লিমিটেডের বিরোধিতা করছেন। রফিকুল আমিন কইছে নতুন বোর্ডের বিরোধিতা করছেন। রফিকুল আমিন কইছে সিরাজুম মনিরের সাথে থেকে নতুন বোর্ডের কার্যক্রমকে বাধাগ্রস্ত করছেন। রফিকুল আমিন কইছে এই সমস্ত কার্যক্রমকে বিতর্কিত করা এবং সবকিছুকে একটা ফরম্যাটে আইনা তোমরা পুরো নিয়ন্ত্রণটা নিয়ে নাও, এদেরকে উঠতে দিও না, এটাও করছেন। কিন্তু লাভ হইছে কিছু? বালের বাল, কিছুই কোনো লাভ হইল না। বুঝেন নাই? তো সবই তো আপনি রফিকুল আমিনের কথার বাইরে কোন কাজটা করছেন? বরং আমরা রফিকুল আমিনের বাইরে কথা বলতেছি। বরং আমরা মানে রফিকুল আমিন আমাদেরকে যেগুলো করতে বলছে আমরা সেগুলো না করে বরং আমরা আমাদের নিজস্ব পরিকল্পনায় আমরা ডেস্টিনির নতুন বোর্ডকে সঠিক মনে করছি, ডেস্টিনির বর্তমান বোর্ডের কার্যক্রমকে সঠিক মনে করছি এবং ডেস্টিনির কার্যক্রমকে চালু করার মাধ্যমে আপনাদের অপতৎপরতা বন্ধের ব্যাপারে আমরা উদ্যোগ নিয়েছি। তাহলে আমরা নিজস্ব পরিকল্পনায় চলি, আমরা রফিকুল আমিনের পরিকল্পনায় চলি নাই, আমরা নিজস্ব পরিকল্পনায় চলি। সেই হেডম আমাদের আছে। তো আপনি কোন চ্যাটার বেলার কথা বলেন যে নিজস্ব পরিকল্পনায় আপনি চলেন? মজা লো নাম লাগে। হ্যাঁ, নিজস্ব পরিকল্পনা, আরে বাপরে বাপ। রফিকুল আমিনের পরিকল্পনার বাইরে একটা কিছু করার সেই বিসি আপনাদের তো নাই। রফিকুল আমিনের পরিকল্পনায় নিজস্ব পরিকল্পনায় চলে। শরম থাকলে সামনে আর এই ধরনের কথা কইবেন না। নিজস্ব পরিকল্পনায় চলার যোগ্যতা, সামর্থ্য, ন্যূনতম কোনো কিছুই আপনাকে নাই। নিজস্ব পরিকল্পনায় চলেন। মনিরুল ইসলাম মিরপুর থেকে লিখেছেন, শহীদের ছাগলামি আর কমলো না, এখন থেকে ডেস্টিনিতে শহীদের নামকরণ করা উচিত ছাগল শহীদ। অসুবিধা নাই, আপনি ছাগল শহীদ করতে পারেন। আমি কইতাছি ইঞ্জিন শহীদ, আপনি কইতে পারেন ছাগল শহীদ, সমস্যা নাই। আর ছাগলামি কমলো না, ছাগলের ছাগলামি কমবো কেমনে? ছাগলের তো ছাগলামি কমবো না। ছাগলের কামি হলো ছাগলামি করা, আর আমগো কামি হলো ছাগলের বাম্বু দেওয়া। বুঝেন নাই? যাই হোক, তো এরপর 23 মিনিট 21 সেকেন্ডে আপনার প্রোগ্রামে আপনি আইনজীবীরে নিয়ে আসছেন। আর আইনজীবী আসার পরে আপনার কইলজায় পানি ফিরে আসছে। আপনি যে কি হাসিটা দিছেন, আপনার এই হাসিটা দেখে কি যে আনন্দ লাগছে আমগো। ভালো কথা। আমি কিন্তু আপনার একনিষ্ঠ দর্শক, আমি কিন্তু আপনার সব প্রোগ্রাম খুঁটায় দেখি। বাম্বু দেই এটা আলাদা হিসাব, কিন্তু খুঁটায় যে দেখি, এই কারণ হইলেও আপনার কিন্তু আমার একটা ধন্যবাদ দেওয়া উচিত, তাই না? সেই হিসাব। তো যাই হোক, 23 মিনিট 21 সেকেন্ডে আপনার প্রোগ্রামে আইনজীবীর এন্ট্রি হয়, ওই ভদ্রলোক আসেন। তো আসার পরে ওই সময় একজন একটা প্রশ্ন করে যে রায় কবে নাগাদ হইতে পারে, মানে ট্রি প্ল্যান্টেশনের রায় কবে নাগাদ হইতে পারে, একটা প্রশ্ন কিন্তু ওই আইনজীবীর কাছে তখন আপনার একজন ডিস্ট্রিবিউটরের পক্ষ থেকে একজন প্রশ্ন করে, তাই না? আচ্ছা, তো তখন ওই আইনজীবী যে কথাগুলো বলছে, এই কথাগুলি আমরা এতদিন ধরে বলে আসছি। আমরা এতদিন ধরে বলতাম না যে এটার কার্যক্রম এবং পুরো বিষয়টাকে প্রসিডিউর মেনটেন করে একটা ফরম্যাটে আসতে ইট উইল বি টেক ফিউ টাইমস। আমরা বলতাম না যে একটু সময় লাগতে পারে, কিন্তু আপনারা কইতেন এই সপ্তাহে জামিন হয়ে যাবে, এই ধান্দাবাজি করে তো টাকা কালেকশনের চিন্তা ভাবনা করতেন। কিন্তু এখন এসব আপনাকে ধান্দাবাজি অবশ্য বন্ধ হয়ে গেছে, কারণ এগুলো এখন সব ক্লিয়ার হয়ে গেছে, এখন আর এসব আপনারা বলেন না। তো দেখেন, আমরা যেই কথাগুলো বলতাম ওই সেম কথাগুলোই কিন্তু ইয়ারাও বলছে। এই যে আইনজীবী ভদ্রলোকও বলছেন। উনি কি বলছেন? যখন জিজ্ঞেস করা হয়েছে ট্রি প্ল্যান্টেশনের রায় আসলে কবে নাগাদ হইতে পারে, বংশাল থেকে জনাব বেলাল হোসেন নাইম লিখেছেন, বিনিয়োগকারীদের ভালো খবর আছে ভাই। অবশ্যই ভালো খবর আছে। আমাদের সামনে যে ডিন অ্যাক্টিভেশন উইদিন শর্ট টাইম শুরু হতে যাচ্ছে, এটাই তো ভালো খবর। আমি শেষে আলোচনায় আসবো এটা ইনশাআল্লাহ। 3 নম্বর পয়েন্ট আজকের। এনিওয়ে, প্রথমটা শেষ করে লই, সেই হিসাবে একটু ডলা দিয়ে লই। তো আইনজীবী উনি আমাদের বক্তব্য আমরা এতদিন যা বলছি, আইনজীবী কিন্তু ওই সেম কথাগুলোই বলছেন। আইনজীবী কি বলছেন দেখেন,
উনি টোটাল ওই যে ক্রিমিনাল প্রসিডিউরের 342 ধারাটাকে পুরো ব্যাখ্যা করছেন যে দেখেন এই ক্ষেত্রে কি হয়, মানে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের কাজগুলো সম্পন্ন হওয়ার পর আয়র সাক্ষী শুরু হয়, গেল এটা। আয়র সাক্ষী শুরু হওয়ার পর ওইটাকে পরবর্তী ধাপে বলা হয় অভিযুক্ত ব্যক্তির পরীক্ষা, মানে এক্সামিনেশন অফ দ্য অ্যাকিউজড, ওই যে ক্রিমিনাল প্রসিডিউরের 342 ধারার যে প্রক্রিয়াটা সেটা আর কি। তারপরে আসামি পক্ষ এর সাফাই সাক্ষী, তারপর যুক্তিতর্ক উপস্থাপন এবং সবশেষ রায়। এবং রায়ের ক্ষেত্রে এই যে আইনজীবী উনি কিন্তু বলেছেন যে রায় এটা কবে হবে সেটা সম্পূর্ণ আদালতের এখতিয়ার, এটা কিন্তু আইনজীবী বলেছেন। মানে এই পুরো ব্যাপারটা আইনজীবী পুরো প্রক্রিয়াটাকে এমনভাবে ব্যাখ্যা করেছেন, সেটা আপনারা শুনলে বুঝতে পারবেন। এই যে দালালের গোষ্ঠী যে বলে 1-2 মাসের ভিতরে সমাধান হয়ে যাবে, আসলে আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা মনে হয় এই যে প্রসেসগুলো, এই প্রসেসগুলো 1-2 মাসে হবে বলে আমার মনে হয় না। সময় লাগবে রে ভাই, সময় লাগবে। এই দালালের বাচ্চাগুলো তো বলে কালকে বের হয়ে যাবে, পরশুই বের হয়ে যাবে, অনেক ধরনের উল্টাপাল্টা কথা তো বলে, কিন্তু আমাদের তো যুক্তি দিয়ে বিবেচনা করতে হবে। যাই হোক, মজার ব্যাপার 27 মিনিট 49 সেকেন্ডে এই বাটপার শহীদের কথা দিয়ে আমরা জানতে পারলাম যে আয়র সাক্ষী এখনো শুরুই হয়নি। অথচ গত 4-5টা প্রোগ্রাম ধরে এরা কিন্তু হেভি নাপতালি করতেছিল যে হ্যাঁ আয়ের সাক্ষ্য শুরু হয়ে যেতেছে, এই তো আয়ের সাক্ষ্য শুরু হয়েছে, এরপরে সব ঠিকঠাক হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, আমরা দ্রুতই মুক্তি পেয়ে যাবো, এই কথা বলছে না এতদিন। তাহলে দেখেন 27 মিনিট 49 সেকেন্ডে তার বক্তব্যে আমরা জানলাম যে আয়র সাক্ষী এখনো কি হয় নাই, আয়র সাক্ষী শুরু হয় নাই। তাইলে আয়র সাক্ষী শুরু হওয়ার পরে অভিযুক্ত ব্যক্তির পরীক্ষা, মানে ওই যে এক্সামিনেশন অফ অ্যাকিউজড, তারপরে আসামি পক্ষের সাফাই সাক্ষী, যুক্তিতর্ক উপস্থাপন, তারপরে রায়। এই যে দেখেন এই প্রক্রিয়াগুলোকে আপনি আইনি কাট। এবং দেখেন আইনজীবী আরেকটা কথা বলেছেন যে এই কাজগুলো হবে শুধু ওয়ার্কিং ডেজে, অ্যাক্ট অফ গড অথবা রাষ্ট্রীয় কোনো বন্ধ অথবা কোনো বিচারিক ছুটি এরকম কিছু থাকলে ওই দিনগুলো কিন্তু কাউন্ট হবে না। তাহলে সেই ক্ষেত্রে এই বাটপাড়ের দল কিভাবে বলে বা কিভাবে আশা করে যে খুব দ্রুততম সময়ে এগুলো ঠিক হয়ে যাবে? আমার ধারণা এই ট্রি প্ল্যান্টেশনের রায়ে আরও কিছুদিন সময় লাগবে। এরা যদিও বলতেছে অক্টোবর-নভেম্বরের দিকে রায় হয়ে যেতে পারে, বাট আই ডোন্ট থিঙ্ক সো। এনিওয়ে, এটা সময় বলে দেবে, বাট আপনি আপনার বিবেচনা দিয়ে বিষয়টা বুঝে নেন। এনিওয়ে, 37 মিনিট 6 সেকেন্ডে আপনি বলছেন ডেস্টিনির অফিসিয়াল মিটিং হইলে আপনার কাছে নাকি চিঠি আসবে। সেই হিসাব ডেস্টিনির অফিসিয়াল মিটিং হইলে আপনার কাছে চিঠি আসবে, আপনি কোন চ্যাটের বাল? হ্যাঁ, মানে আপনার কাছে চিঠি না আসার কারণে এখন পর্যন্ত যা হইতেছে সব আনঅফিসিয়াল। হ্যাঁ, মজা লো নামগুলোকে। আমি জীবনে বহুত আচোদা দেখছি, কিন্তু আপনার মতো আচোদা দেখি নেই। কি আজীব একটা বিষয়, কি আজীব একটু জিনিস দেখেন। আচ্ছা, ডেস্টিনির 49 জন শেয়ার হোল্ডার, তারা যদি একসাথে বইয়া আলাপ আলোচনা করবার চায়, আপনারা চিঠি দিব? আপনি শেয়ার হোল্ডার, বালের কথা বলেন শহীদ। তারপরে ডেস্টিনির বর্তমান বোর্ডের যারা পরিচালক, তারা যদি কোনো একটা অফিসিয়াল মিটিং করে, তারা আপনারই চিঠি দিবে? আপনি বোর্ডের কেউ? কি বালের কথা বলেন, এই বেকুবের মতো কথা বলেন, আচোদা কথা বলেন কেন ভাই? লাজ শরম থাকা দরকার আপনার। শরম নাই, লাজ নাই, নির্লজ্জ বেহায়ার মতো কথা বলেন। আপনারা অফিসিয়াল চিঠি দিবে কেন? বোর্ড মিটিং করলে আপনারা অফিসিয়াল চিঠি দিবে? আপনি বোর্ডের কেউ? শেয়ার হোল্ডাররা কনফারেন্স করলে, মিটিং করলে আপনারা চিঠি দিবে? আপনি কেউ শেয়ার হোল্ডার? তাইলে আপনারা চিঠি না দিলে এই শেয়ার হোল্ডারের যে মিটিং এটা অফিসিয়াল হয় না? আপনারা চিঠি না দিলে এই বোর্ডের যে মিটিং এটা অফিসিয়াল হয় না? বালের কথা বলেন নাকি মিয়া? আপনি কইতেছেন আপনি ডায়মন্ড, আপনি কইতেছেন আপনি সিএম। হ্যাঁ ঠিক আছে, আপনি ডায়মন্ড, আপনি সিএম। তো ডায়মন্ডদের নিয়ে মিটিং করছে, ডায়মন্ডদের নিয়ে মিটিং করার ক্ষেত্রে গত এই যে 1 মাসখানেক আগে যে ডায়মন্ডের মিটিং হলো, অনেকেই তো আসছে। তো তাদেরকে কি চিঠি দেওয়া লাগছে? তাদেরকে ফোন করছে, দাওয়াত দিছে, আসছে। আপনারও তো ফোন করছে, দাওয়াত দিছে, আপনি আহেন না কেন? বিচি ফুলে ভাবলে বয়ে থাকেন কেন? বিচি বড় হয়ে গেছে। আবার এই যে অ্যাডমিনিস্ট্রেশনাল মিটিং, যদি বর্তমান বোর্ড তাদের প্রশাসনিক কাঠামোকে নিয়ে মিটিং করে, আপনারই চিঠি দিতে হবে? আপনি অ্যাডমিনিস্ট্রেশনের কোন বাল? তারপরে এই যে ধরেন এমপ্লয়ীদের নিয়ে যদি কোনো মিটিং হয়, আলিস সেন্টার বা ডেস্টিনি 2000 লিমিটেডের বর্তমান যারা স্টাফ আছেন তাদেরকে নিয়ে যদি এমপ্লয়ি রিলেটেড মিটিং হয়, আপনারই চিঠি দিতে হবে? আপনি কি মালিক পক্ষের কেউ? কি ভুং ফুং বালসাল কি বলেন রে ভাই?
আপনার কথা শুনে তো আমরাও লজ্জা পাই মিয়া। আপনি একটা ডায়মন্ড মানুষ, আপনি নিজের ডায়মন্ড পরিচয় দেন, দুর্দিনের কান্ডারি ফান্ডারি পরিচয় দেন। তো এইসব বেকুবের মতো কথা বলে নিজের ইমেজ আর নিজের এই কর্পোরেট নলেজ যে আপনার নাই, আপনার মাথায় যে আসলে গোবর, এইসব কথা বললে তো আপনি আরো মানে ছোট হন, আর এবং আমরা আরো লজ্জা পাই যে এই ডেস্টিনি ডায়মন্ড বলে। এই বালসালের কথা বইলা নিজের আর ছোট করেন না। আপনারা চিঠি দিতে না পারলে ডেস্টিনির কার্যক্রম অফিসিয়াল হয় না। কি বেকুবের মতো কথা যে এক এক সময় বলেন। আর তাছাড়া আপনি যে ডেস্টিনি বিরোধী কাম করছেন, সিরাজুম মুনিরের লগে কি ঘুটু পাকাইয়া এই নতুন বোর্ডের বিরুদ্ধে কি কি করছেন সবই তো আমরা জানি। সেই সব তো আপনি যে ডেস্টিনি বিরুদ্ধে কাম করছেন, এরপরে আপনারা আবার চিঠি কি? হ্যাঁ, আপনারা আবার চিঠি দিব কি? আপনি বিশাল তালেবার হয়ে গেছেন যে আপনার চিঠি না দিলে কোনো কিছু অফিসিয়াল হবে না। মানে এইসব তামসা বন্ধ করেন। যাই হোক, আপনারা আজকে আর কিছু কইলাম না। মোটামুটি আজকের ডলা এতটুকুই, এই পর্যন্তই। সামনে হুশ করে কথা কইবেন, ফ্রি হিট বল দিলেই ছক্কা খাইবেন, কিছু করার নাই। আর ওই যে চিঠি মিঠি অফিসিয়াল এসব ভাবসাব বাদ দেন। যাই হোক, আমরা এবার 2 নম্বর পয়েন্টে আসি। 2 নম্বর পয়েন্ট হইতেছে শালা দুলাভাইর টকশো। তো আপনারা আবার কইতে পারেন শালা দুলাভাইর টকশো, এটা আবার কি? কন কি আপনারা এই 3-4 দিন, এই গত কয়েকদিন আগে শালা দুলাভাইয়ের একটা টকশো দেখেন নাই? মানে আমাদের এই ছাগলের হাসান আর সিরামনির যে টকশো, এটাই তো শালা দুলাভাইয়ের টকশো। দেখেন নাই আপনারা? মজাই মজা। আমি এটা নিয়ে একটু আলোচনা করি, আপনারা তাহলে বুঝতে পারবেন। এই শালা দুলাভাইয়ের টকশো কথাটা বললাম এই জন্য যে অতিথিরে কেউ এমনে এত কিছু জিগায় এবং অতিথিও গড় করে সব বইলা দিতেছে। মানে ধরেন এই যে সিরামনিরের ছেলে কি করে, মেয়ে কি করে, বউ কি করে, হে কি করে, কই পড়ালেখা করছে, কই ছিল, কি করছে, মানে ধরেন লুঙ্গি জ্যাঙ্গা ট্যাঙ্গা সব খুলে টুলাম বইলা দিতেছে। এই বেকুব টকশোর ভিতরে এভাবে অতিথির এত পার্সোনাল বিষয় খুঁটিনাটি বাইর করে নিয়ে আসে রে বেকুব। টকশোর আলোচনার বিষয় হবে প্রফেশনাল, টকশোর আলোচনার বিষয় হবে অফিসিয়াল আলোচনার বাইরে তো যাওয়া যাবে না। আর যতটুকু যাওয়া লাগে খুব লিমিটেড ওয়েতে যেতে হবে। তো ওই যে ধরেন এই হাসান, ছাগলের হাসান, এটা হইতেছে শালা, আর সিরামনির এ হইতেছে দুলাভাই। তো এই হলো শালা দুলাভাইয়ের টকশো, মাশাল্লাহ। তো চলেন, আমাদের শৈশবের টকশো তো শেষ, এবার আমরা শালা দুলাভাইয়ের টকশো নিয়ে একটু আলোচনা করি। তো এই শালা দুলাভাইয়ের টকশোটা দেখে আমার মনে হয়েছে দিলদার আর টেলিসামাদের কথা। বুঝছেন? আমার কাছে মনে হয়েছে এক পাশে দিলদার বসা আর এক পাশে টেলিসামাদ বসা, এবং দিলদার আর টেলিসামাদ কৌতুক করতেছে, আমার কাছে এটা মনে হয়েছে। যাই হোক, মনীষ সাহেব, আপনি নাকি লৌহ মানব। হ্যাঁ, হাসানে আপনারা কয়, ছাগলের হাসানে কয় আপনার লৌহ মানব। আপনি লৌহ মানব? আপনি তো চোর মানব, চৌর্য মানব। আপনি কি কি করছেন আপনি জানেন না? 20 সালের তলবি সভার ইতিহাস, এগুলো নিয়ে আমি সামনে একটু আলোচনায় আসতেছি, একটু পরে বলতেছি। তার আগে একটা, আপনি যে মিথ্যা কথা কইছেন তার একটা তথ্য দিই। আপনি কইছেন আপনি ডায়মন্ড হওয়ার পরে আপনার 3 সেন্টার ডায়মন্ড 25 লাখ করে পাইছেন। এই মিয়া, আপনি যখন ডায়মন্ড হয়েছেন ওই সময় তো ডায়মন্ডের গাড়ির ইনসেন্টিভ ছিল 15 লাখ, 25 লাখ তো পরে হয়েছে। তো আপনি মিয়া মিশা কথা কন কেন? কইতে পারেন স্লিপ অফ টাং। তো আপনি একদম দায়িত্বশীল ব্যক্তি, আবার স্লিপ অফ টাং মারান কেন? কারণ পরিচয় দিচ্ছেন আপনি ডেস্টিনি শেয়ার হোল্ডার, পরিচয় দিচ্ছেন আপনি এই বোর্ডের একজন পরিচালক। আর ডেস্টিনি নিয়ে এখন কি মায়া, ওরে মায়া রে, হ্যাঁ মায়া। হ্যাঁ, যাই হোক, আপনি 25 লাখ তো পান নাই। আপনি ডায়মন্ড হিসেবে ওই সময় ছিল 15 লাখ, ওইটা বলতেন। আপনি 25 লাখ বলেন কেন? সামনে টকশোতে কথা বলতে গেলে সাবধানে কথা বলবেন, ভুল তথ্য দিবেন না। যাই হোক, 30 মিনিট 4 সেকেন্ডে এই যে মনীষ সাহেব, আপনি কি বলছেন? আপনি বলছেন আপনার বিগত 12 বছরের স্বপ্ন যে ডেস্টিনি জানি আবার কামব্যাক করে, তাই না? তাই মানে আপনার বিগত 12 বছরের স্বপ্ন ডেস্টিনি কামব্যাক করুক, এটা আপনি আমাগুলোকে মজা লন, ফাইজলামি করেন। হ্যাঁ, 2020 সালে তলবি সভায় আপনি উপস্থিত হয়েছিলেন না? হয়েছিলেন।
নিজের শেয়ার হোল্ডারের পক্ষের ভোটটা দিছিলেন না? দিছিলেন। তার মানে এই তলবি সভাকে আইনত বৈধতা দেওয়ার জন্য যা যা দরকার সবই করা হয়েছিল, শেয়ার হোল্ডারদের উপস্থিতিও হয়েছিল, এবং সেই শেয়ার হোল্ডারের প্রোগ্রামে আপনি উপস্থিত ছিলেন, আপনি ভোটও দিছিলেন না? তার মানে এই তলবি সভার আয়োজন এবং এই বোর্ড গঠনের পিছনে আপনারও ভূমিকা আছে। আচ্ছা, পরবর্তীতে যখন আপনি দেখলেন যে আপনি বোর্ডে আইতে পারলেন না এবং আপনার মাথায় তখন ওয়াসওয়াসা দিল রফিকুল আমিন, এবং রফিকুল আমিনের কুমন্ত্রণায় পইরা তখন আপনি আবার বিরোধিতা শুরু করলেন। আপনি প্রজ্ঞাপন দিছিলেন কয়েকটা, এই সব কিছু প্রজ্ঞাপনের সব ডকুমেন্টসই আমার কাছে আছে। ইঞ্জিন আরে দূর সিরামনির, আপনারে কইতাছি, আপনার স্বপ্ন ডেস্টিনি আবার কামব্যাক করুক, এই জন্য এক যুগ ধরে আপনি স্বপ্ন দেখতেছেন। বালের কথা বললেন না। এই বোর্ডের বিরুদ্ধে আপনি কি কি করছেন? এই বোর্ডকে অবৈধ ঘোষণা করার জন্য আপনি আদালতে রিট করছেন না? এই সিরামনির, করেন নাই? শুধু তাই না, এই বোর্ডকে অবৈধ ঘোষণা পাশাপাশি এই ডেস্টিনি 2000 লিমিটেড মাল্টি লেভেল মার্কেটিং এর আইন অনুযায়ী কোনো ব্যবসা করতে পারে না, এই প্রেক্ষাপটে আপনি এই ডেস্টিনি 2000 লিমিটেডের অবসায়ন বা বিলুপ্তির জন্য আবেদন করছেন না? রিট করছিলেন না? বাটপারের বাচ্চা, এই রিটের কপিও কিন্তু আমার কাছে আছে রে সিরামনির। হ্যাঁ, গত এক যুগ ধইরা তোর স্বপ্ন হইল ডেস্টিনিরে কামব্যাক করানো, ফাইজলামি করস বাটপারের বাচ্চা। তোর সব আমল নামে আমার কাছে আছে। এই যে নতুন বোর্ডকে অবৈধ ঘোষণা এবং ডেস্টিনির বিলুপ্তির জন্য যে তুই রিট করছিলি, এই রিটের কপি এই নতুন বোর্ডে সবার কাছে আছে না? আছে, আমার কাছেও আছে। এবং এই রিটের ভিতরে মানে আবেদনকারী হিসেবে তুই কি কি করছস সবই আমাকে কিন্তু জানা আছে। একদম লুঙ্গি খুলা দিমু বাটপারের বাচ্চা। টকশোর মধ্যে আইসা ভাব মারাও, হ্যাঁ, মানুষের কাছে যে এখন ভাবছো দাও, ভালো টিয়া করাও যে হ্যাঁ আমি গত এক যুগ ধরে স্বপ্ন দেখতেছি, ডেস্টিনিরে কামব্যাক করানোর জন্যই গত এক যুগ ধরে আছি। বাটপারের বাচ্চা, মুনাফিকের বাচ্চা। আমি সময় মতো এগুলো ধীরে ধীরে আনবো। এখন অনেকগুলো বিষয় টেকনিক্যাল কারণে এবং মুরব্বীদের নিষেধাজ্ঞার কারণে অনেক কিছু আসলে চাইলেও করতে পারতেছি না। বাটপারের বাচ্চা, তোর রিট পিটিশনের ভিতরে তুই কি কি বলছস লাইন বাই লাইন বিটুইন দ্য লাইন আমি পাবলিকরে জানাবো বাঞ্চত। এবং এমনভাবে রিট পিটিশন সে করছে যাতে ডেস্টিনি 2000 লিমিটেডের এই বোর্ড অবৈধ ঘোষণা হয়ে এই সম্পদগুলো বিক্রি করে যেন ডেস্টিনি 2000 লিমিটেড বিলুপ্ত করে দেওয়া হয়। এই বাটপারের বাচ্চা এই রিট পিটিশন করছে। আবার এখানে এখন বলে যে আমি এক যুগ জেরা স্বপ্ন দেখতেছি, ডেস্টিনির আবার কামব্যাক করামো। মুনাফিকের বাচ্চা, শুয়োরের বাচ্চা, বাঞ্চত। গাইলাইতে চাই না, গালি দিতে চাই না, শুরু করছিলাম ভদ্রভাবেই, কিন্তু এই যে এইসব জিনিসগুলো মাথায় আসলে আর নিজের ঠিক রাখা যায় না। আবার এখানে ভাব মারায়, মানে এখন আইসা সাধু সাজতে চায়, বলে যে এক যুগ ধরে এসে চেষ্টা করছে ডেস্টিনির বিষয়গুলো কামব্যাক করানোর জন্য। এই তুই সিগনেচার করছিলি না 12 সালে লেখালেখি শুরু হওয়ার পরে? তোরা কয়েকটা মিলে সিগনেচার করছিলি না? সিগনেচার কোম্পানি করে সিম টিম বেচে কিছু ধান্দাবাজি করতে গেছিলি না? এগুলো কিন্তু আমরা জানি, সব রেকর্ডই আছে। ধীরে ধীরে সব আইবো সামনে, লাফালাফি করিস না, লাইনে আয়। যাই হোক, তো এই যে লিকুইডেশনের কথা যেটা সে বলছিল, ডেস্টিনি 2000 লিমিটেডের লিকুইডেশন, এটা হইলে আজকে আমাদের কি ক্ষতি হইতো দেখেন। কর্মসংস্থান বাতিল, এটা তো বাদে দিলাম। ডেস্টিনি 2000 লিমিটেডের নামে, আমি যদি ভুল করে না থাকি, 11টা সম্পদ কেনা ডেস্টিনি 2000 লিমিটেডের নামে। তাহলে এখন দেখেন, টাকা মাল্টিপারপাসের, টাকা ট্রি প্ল্যান্টেশনের, মানে টাকা আমগো, কিন্তু সম্পদ কেনা হয়েছে কার নামে? ডেস্টিনি 2000 লিমিটেডের নামে। আচ্ছা, তাইলে টাকা আমাদের, সম্পদ কিন্তু আমাদের টাকায় কেনা, কিন্তু এটার মালিক হলো ডেস্টিনির 49 জন। আচ্ছা, এখন দেখেন, ডেস্টিনি 2000 লিমিটেড যদি খোদা না করুক বিলুপ্তের রায় আদালত দিয়ে দিত, তাহলে কি হইতো? ওই যে সম্পদগুলো আছে, এই সম্পদগুলো বিক্রি করার পরে এই সম্পদগুলো ডেস্টিনির যে 49 জন মালিক, যার যার শেয়ারের অনুপাতে ভাগ করে দিত। এটা হলো যৌথ মূলধনী ফার্মের কোম্পানি আইন।
মানে আপনি যৌথ মূলধনী ফার্ম এগুলো স্টাডি করলে দেখবেন যে যদি কোনো যৌথ মূলধনী ফার্মকে আপনি অবসায়ন করেন, তাহলে ওই সময় অবসায়ন করার সময় ওই প্রতিষ্ঠানের যত সম্পদ থাকে ওই সম্পদ সব বিক্রি করে ওই টাকাটা ওই প্রতিষ্ঠানের যারা যারা মালিক তাদেরকে যার যার শেয়ার অনুপাতে সমভাগে ভাগ করে দেওয়া হয়। তাহলে দেখেন, ডেস্টিনি খোদা না করুক যদি বিলুপ্ত হয়ে যেত, এই বাটপারের এই সিরাপ মনির বাটপারের আবেদনের কারণে যদি আদালত ডেস্টিনি বিলুপ্ত বা অবসায়ন করেই দিত, খোদা না করুক এটা যদি হইতোই, তাইলে যেই সম্পদগুলো আমাদের টাকায় কেনা, যেগুলো ডেস্টিনি নামে কেনা হয়েছে, টাকা আমাদের কিন্তু কেনা হয়েছে ডেস্টিনি 2000 লিমিটেডের নামে, তাহলে ওই সম্পদগুলো বিক্রি করে ওই যে 49 জন যারা শেয়ার হোল্ডার এদের যার যার শেয়ারের পরিমাণ অনুপাতে ভাগাভাগি হয়ে যেত। এই সিরামনিরের বাচ্চা, এই মুনাফিকের বাচ্চা এই অবসায়নের কাজের জন্য কিন্তু আদালতে আবেদন করছে। পরবর্তীতে আদালত একটা ইনসাফের কাজ করছে। আদালত যখন দেখছে যে কি ব্যাপার, মালিক পক্ষ থেকে এক পক্ষ তলবি সভা করে কোম্পানি চালাইতে চাইতেছে, আবার এদিক থেকে আরেক পক্ষ বলতেছে এটা ভুয়া বোর্ড, আপনারা এই কোম্পানি বাতিল করে সম্পদ বিক্রি করে অবসায়ন করে দেন, তখন আদালত কি করলো যে যারা তলবি সভা কইরা আসছে তাদেরকেও রাখলো, আবার যারা এই যে সিরামনিরের বাটপারের গোষ্ঠী, যে দালাল গোষ্ঠী যেগুলো আবার পাল্টা এই কোম্পানি বন্ধ করে দিতে বলছিল এদেরকেও রাখলো, আর সাথে রাষ্ট্রের কিছু লোককে দিয়া ওই সুমোটো রুল জারি হওয়ার মাধ্যমে একটা বোর্ড গঠন করে তারপরে এই হাইকোর্ট অ্যাপয়েন্টেড বোর্ড আসলো। এই হলো ঘটনা। আর এই সিরামনিরের বাচ্চা, এই মুনাফিকের বাচ্চা, এই বান্দির পুত এখন বলে যে সে গত এক যুগ ধরে বিশাল চেষ্টা করছে ডেস্টিনিকে কামব্যাক করে। বান্দির পুত, ফাইজলামি করিস না রে, কইতে পারতেছি না এখন অনেক কিছু। তোর ভাগ্য ভালো যে এটা ডেস্টিনির প্ল্যাটফর্ম। ডেস্টিনির প্ল্যাটফর্ম না হইলে পাবলিকে তোর পিটাইয়া ল্যাংটা করে শার্ট প্যান্ট খুইলা শার্ট প্যান্ট সিরা মাথাবের সামনে লটকায় রেখে দিত, কিন্তু এটা ডেস্টিনির প্ল্যাটফর্ম, এখানে সবাই ট্রেন্ড আপ, এই কারণে কেউ আসলে লিমিট ক্রস করে না। আবার এখানে আবার তামসা মারায়, তামসা চুদায় যে আমরা 12 বছর ধরে খুব চেষ্টা করতেছি। সিরাজুল মনির বলে 12 বছর ধরে খুব চেষ্টা করতেছি ডেস্টিনির কামব্যাকের জন্য। শালা মুনাফিকের বাচ্চা, একদিকে তুই এই প্রতিষ্ঠানকে বন্ধ করার জন্য আদালতে রিট করছস, আবার আরেকদিকে এই রিট করে এটা তোর রিট কাজে লাগে নাই, তখন বাধ্য হয়ে এই বোর্ডে এসে ঢুকছস মুনাফিকের মতো। আবার এখন ভাব মারাস যে এই বোর্ড এবং ডেস্টিনি সব কামব্যাক করুক এই জন্য তুই কাজ করস। ফাইজলামি। আমি তো আগেই বলছি যে আগামীর ডেস্টিনির ইতিহাসে কোনো তামসা চলবে না। কেউ কাম না করে আইসা ক্রেডিট নিবে সেটাও চলবে না, আবার যে যতটুকু কাম করছে তার ক্রেডিটও কেউ নষ্ট করতে পারবে না, আমরা সেটা হইতে দেব না। আগামীর ডেস্টিনিতে কোনো বেইনসাফি চলবে না, কথা পুরো পরিষ্কার। সেটা রফিকুল আমিন হোক আর ওই যে সিরাজুল মনির হোক আর যে বালসাল হোক, কোনো বেইনসাফি চলবে না, কারোই চলবে না। বেলাল হোসেন নাইম উনি লিখেছেন যে আমিন সাহেব ডেস্টিনি বিলুপ্তি চাইছিলেন, শতভাগ সত্য কথা, সত্য কথা। শুধু রফিকুল আমিন না, এবং রফিকুল আমিনের সাথে যে দালাল গোষ্ঠীর যে কয়টা আছে এগুলো ডেস্টিনি বিলুপ্তি চাইছিল। কারণ কি, ডেস্টিনি চালু হয়ে গেলে তো তাদের সমস্ত কুকীর্তি ফাঁস হয়ে যাবে, যে ফাঁস হইতেছে সামনে আরো হবে। মাল্টিপারপাসে কি করছে এটা তো নির্বাচনের বিষয় সামনে আসলে বুঝতে পারবে। আমি এগুলো কিছু আলোচনায় যাব, এবং ট্রি প্ল্যান্টেশনের বিষয় এবং ডেস্টিনি 2000 লিমিটেড নিয়ে আরো কি করছে, ডিটুকে অ্যাসোসিয়েটস নিয়ে কি করছে, এগুলো বিশাল কিচ্ছা কাহিনী। এটা কইলে সারা রাত চলে যাবো, প্রোগ্রাম আর শেষ হইব না, এর লেগে আর এদিকে যাইতেছি না। যাই হোক, তারপরে এই যে দালাল, এটা তো গোলাম, আসলে এটা তো গোলাম। মানে এরা রফিকুল আমিনের দালালি করতে করতে এখন রফিকুল আমিনের গোলাম হয়ে গেছে। গোলাম মানে এ হয়েছে গোলামের পুত এগুলো সব। দেখেন 32 মিনিট 36 সেকেন্ডে এই গোলাম বলছে রফিকুল আমিনের পা ধরতে পারলে নাকি মানুষ নিজের ধন্য মনে করতো। তুই তো গোলাম। ওই যে আওয়ামী লীগের যে গোলাম যেগুলো ছিল এগুলো রেখে ওই যে হাসিনা রে লেওয়াইতো আর ওই যে মুজিব রে লেওয়াইতো, তো তোরা তো হইল গোলামের বাচ্চা, তোদের তো কোনো যোগ্যতা নাই, ওই তোদের কামই হইলো এটা। রফিকুল আমিনের পা ধরতে পারলে মানুষ নাকি নিজের ধন্য মনে করতো। তো যারা রফিকুল আমিনের পা ধরতে পারলে নিজের ধন্য মনে করতো, এরা নাকি এখন রফিকুল আমিনের সমালোচনা করতেছে, এবং রফিকুল আমিন বের হইলে নাকি এরাই আবার রফিকুল আমিনের পা ধরবে। তুই তো এখনো ওই, তোর এখনো হুশ হয় নাই বেটা, দুনিয়া সম্পর্কে তোর এখনো হুশ হয় নাই, পরিবেশ পরিস্থিতি কোন দিকে চলে গেছে তোর এখনো হুশ হয় নাই বেটা। রফিকুল আমিন কেন, তার 14 গোষ্ঠী বার হয়ে আসলেও আগামীতে কোনো মাতবরি, কোনো ফাইজলামি, কোনো একক কর্তৃত্ব স্বৈরাচারী করতে পারবে না ডেস্টিনিতে। তুই তো এখনো টের পাস নাই ঘটনা কোন দিকে গেছে, পরিবেশ কই গেছে, তুই তো এখনো টের পাস নাই বেকুব। আবার 36 মিনিট 41 সেকেন্ডে সে বলছে যে ম্যানেজমেন্ট হওয়ার তার কোনো শখ নাই।
সে নেটওয়ার্কার হইলেই নিজেরে ধন্য মনে করে। মানে কত বড় ভাটপার দেখেন। প্রথমে সে তলবি সভায় ভোট দেওয়া তলবি সভা করলো, ভাবছিল সে বোর্ডে আইব, কিন্তু বোর্ডে যখন আইলো না তখন আবার এটা বিরোধিতা শুরু করলো। রফিকুল আমিনের কুমন্ত্রণায় পইরা সে রিট করে এই বোর্ডকে অবৈধ ঘোষণা করে ডেস্টিনি বিলুপ্তির আবেদন করলো। এইটাও না পাইরা যখন সৌমোটের রুলের মাধ্যমে বোর্ড হয়ে গেল তখন সে সিপা দিয়া পরিচালনা পর্ষদে আসলো। ইভেন এই যে জনাব আশরাফুল আমিন, যিনি এখন অত্যন্ত দক্ষতার সাথে বোর্ডের সামগ্রিক কার্যক্রম সমন্বয় করছেন, উনি কেন এই কার্যক্রমগুলোর সাথে এঙ্গেজ হচ্ছেন এটা নিয়েও কিন্তু এই বাটপাড়ার বাচ্চা বিভিন্ন সময় আপত্তি করছে বোর্ডের কাছে। আবার